আমাকে ঘটনাটি পাঠিয়েছেন। অ্যাকচুয়ালি এই ঘটনাটি ওনার মায়ের সঙ্গে ঘটেছিল। ঘটনাটি আসলে একটু অদ্ভুত। আপনারা শুনলেই সেটা বুঝতে পারবেন। ঘটনাটির সময় ছিল ২০১০ সাল। তখন এই সাইম আল রাজি ক্লাস 1 এ পড়ত। তো ঘটনাটি যখন ঘটেছিল তখন ওই প্রেক্ষিতে বিষয়গুলো তার বেশ কিছু বিষয় আবসা আবসা মনে ছিল। এবং যখন সে বড় হয়েছে, বিষয়টি আরো বোঝা শিখেছে, তখন বিষয়টি উনি আরো সুন্দর করে গুছিয়ে নিজের মনের মধ্যে রেখেছিলেন এবং সেটি আমাকে পাঠিয়েছেন। চলে যাই ঘটনাতে। গাজীপুর জেলার মৌচাক ইউনিয়নের সুরিচলা গ্রাম। সেখানে আলহেরা একাডেমি স্কুলে লেখাপড়া করতেন সাইম আল রাজি। ওই স্কুলের মালিকের ছোট্ট একটি কলোনির মতো এরিয়া ছিল। সেখানে বেশ কিছু মানুষ বাসায় থাকতেন। তো এই সাইম আল রাজির বাবার নাম ছিল ইয়াসিন আহমেদ। উনি জিসকা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব। তো উনি, ওনার স্ত্রী এবং সাইম আল রাজি, মানে সাইম আল রাজির মা বাবা সহ সাইম আল রাজিরা ওই স্কুলের মালিকের ওই ছোট্ট যে কলোনি ছিল সেই কলোনির একটি বাসা ভাড়া করে সেখানে থাকে। ওই বাসার ওয়াশরুম এবং বারান্দাটা এটা অ্যাটাচ ছিল। খুব ভালোই চলছিল। প্রথম 6 মাস কোনো সমস্যা ছিল না। একদম স্মুথলি এই 6 মাস তারা বসবাস করছিল। 6 মাস পর থেকেই অদ্ভুত একটি সমস্যা ফেস করেন এই সাইম আল রাজির আম্মা। সেটি হচ্ছে, এক রাত্রে তারা যখন লাইট অফ করে শুয়ে পড়েছে, তখনও আসলে ওইভাবে কেউ ঘুমিয়ে যান নাই, খুব বেশি রাত। হঠাৎ সাইম আল রাজির আম্মা উনি ফিল করলেন মশারির ভেতর দিয়ে কেউ ওনার হাতে টাচ করে। শুরুতে উনি মনে করেছিলেন এটা হয়তো মনের ভুল। বেশ কিছু সময় পর আবারও তার মনে হলো মশারির ভেতর দিয়ে কেউ তার শরীরে, বিশেষ করে হাতে টাচ করে। উনি চিন্তা করলেন কি ব্যাপার, ঘরের মধ্যে তো অন্য কোনো মানুষ নেই, ঠিক মানুষের মতো করে শরীরে টাচ করা, এটা কে করছে? প্রথম দিন আসলে উনি কাউকে সেভাবে কিছু বলেন। দ্বিতীয় দিন একই ঘটনা ঘটে। তৃতীয় দিন যখন এই ঘটনাটি ঘটে, তখন উনি ওনার হাজবেন্ডকে বলেন, এই ওঠো তো, দেখো তো এই ঘরের মধ্যে কেউ আছে কিনা। তখন ওনার হাজবেন্ড মানে সাইম আল রাজির বাবা বলেন, না, এখন এই ঘরের মধ্যে কে থাকবে, কেউ তো নাই এখানে। বলে তারপর লাইটটা জ্বালাও, দেখো খাটের নিচে বা আশেপাশে কেউ আছে। তখন তিনি লাইট জ্বালান, খাটের নিচে আশেপাশে তন্ন তন্ন করে খুঁজেন, কিন্তু কোনো মানুষের অস্তিত্ব তিনি দেখতে পান না। শুধু মানুষ কেন, কোনো বেড়াল বা এই টাইপের কিছু যদি থাকতো সেটিরও কোনো অস্তিত্ব দেখতে পান। তখন তিনি বলেন যে তোমার হয়তো বা ভুল হচ্ছে বা মনের ভুল হচ্ছে, এরকম কিছু না, বা এরকম কিছু নেই ঘরের মধ্যে। আবারও তিনি লাইট বন্ধ করে শুয়ে পড়েন। লাইট বন্ধ করার পর আবার একই ঘটনা ঘটে। সাইম আল রাজির মায়ের হাতে মশারির ভিতর থেকে কেউ টাচ করে। তিনি ঘুমাতে পারছিলেন এই উৎপাতের কারণে। এভাবে প্রতিনিয়ত সমস্যা হচ্ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই ঘটনাটি শুধু ওনার সাথেই ঘটছিল।
তার মানে সাইমন রাজির মায়ের সঙ্গেই ঘটছিল। সাইমন রাজির বাবা ইয়াসিন আহমেদের সাথেও ঘটছিল না, আর সাইমন রাজির সাথেও ঘটছিল। এক রাত্রে আগের সকল রেকর্ড ভেঙে দিয়ে মারাত্মক একটি ঘটনা ঘটেছে। ওই রাত্রে যখনই লাইট বন্ধ করে সবাই শুয়ে পড়েছে, তখনও কেউ ঘুমায়নি, তখন মশারির ভেতর থেকে এবার আর কেউ টাচ করে নাই, এবার সজোরে হাতে আঁচড় দিয়ে বসে। সাইমন রাজির মা ধর্মর করে উঠে বসে, কি ব্যাপার, শরীরে এত জোরে আঁচড় কে দিল? তখন সাইমন রাজির বাবাকে বলে, এই দেখো, উঠো, নিশ্চয়ই এই ঘরে কেউ আছে, এটা আমার মনের ভুল না, আমার শরীরে জোরে আঁচড় দিয়েছে, তুমি লাইট জ্বালাও, দেখো। সাইমন রাজির বাবা লাইট জ্বালান, আবারও উনি তন্ন তন্ন করে ঘরের মধ্যে খোঁজেন, কাউকে দেখেন। লাইট বন্ধ করে আবারও যখন শুয়েছে, সাথে সাথে আবারও একই রকম ভাবে বা এর থেকেও জোরে সাইমন রাজির মায়ের হাতে আঁচড় দেয়। সাইমন রাজির মা আবারও চিৎকার করে ওঠে। সাইমন রাজির বাবা উঠে লাইট জ্বালায়, আবারও খুঁজে, কিন্তু এবারও কাউকে পায়। আবারও লাইট বন্ধ করে শুয়ে পড়ে, আবারও একই সমস্যা। সাইমন রাজির মা উঠে বসেন এবং তার হাজবেন্ডকে বলেন যে এভাবে আর চলতে পারে না, এভাবে ঘুমানো যায় না, আমি আর পারছি না। তখন যেটি করা হয় সেটি হচ্ছে, সাইমন রাজির মা উনি বিছানার ঠিক মাঝখানে চলে আসেন। সাইমন রাজি তো ছোট মানুষ, উনি ক্লাস 1-এ পড়তো তখন তাকে বিছানার এক পাশে দেয়া হয় এবং সাইমন রাজির বাবা বিছানার এক পাশে, মানে ঠিক মাঝখানে সাইমন রাজির মা শুয়ে পড়েন, যাতে করে ওই মশারির এক পাশ থেকে তার শরীরে কেউ আঁচড় দিতে না পারে। যখনই উনি মাঝখানে শুয়েছেন এবং একটু ঘুম ঘুম আসছে সবার, হঠাৎ সাইমন রাজির মা ফিল করেন কেউ তার বুকের উপরে এত জোরে চাপ দিয়েছে যে তার দম বন্ধ হয়ে গেছে, সে আর শ্বাস নিতে পারছে না, মনে হচ্ছে তিনি এখনই মারা যাবেন। অনেক কষ্টে উনি শ্বাস নিতে সক্ষম হন এবং তার হাজবেন্ডকে আবারও ডেকে তোলেন এবং বলেন, আমার বুকে প্রচন্ড জোরে কেউ একজন চাপ দিয়েছে, আমি মারাই যাচ্ছিলাম, তুমি লাইট জ্বালাও। লাইট জ্বালানোর পর আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে এবং উনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে থাকেন। ওই রাত্রে কেউই আর ঘুমাতে পারেন। সকাল হতে না হতেই সাইমন রাজির মা তার নানা বাড়িতে ফোন করে। সাইমন রাজির নানা বাড়ি ছিল সাভারের যে বাইপাইলটা আছে, এই বাইপাইলের পাশে গাদিরচর নামক একটা গ্রাম আছে। এই গাদিরচরেই এই সাইমন রাজির নানা বাড়ি। সকালবেলায় সাইমন রাজির মা তার বাবা, মানে তার সাইমন রাজির নানাকে ফোন করেন, ফোন করে পুরো বিষয়টা খুলে বলেন। সাইমন রাজির নানা তিনি বিষয়টা শোনেন এবং বুঝতে পারেন। তিনি বলেন যে তোমরা শুক্রবারে বাড়িতে চলে আসো, আমি দেখি বিষয়টা কি করা যায়, কিভাবে সমাধান করা যায়। ওই গ্রামে সবুর কবিরাজ নামে একজন কবিরাজ ছিলেন, খুব ভালো একজন কবিরাজ, যিনি এখনো জীবিত আছেন। তো তার কাছে নিয়ে যান। সবুর কবিরাজের কাছে একটা জিন আসে বিভিন্ন ট্রিটমেন্ট রিলেটেড কাজে। সবুর কবিরাজ বলেন, রবিবার দিবাগত রাত 12:15 আপনারা আসবেন,
আমি আমার জিনের সাথে আপনাদের কথা বলি। তো সাইম আল্লাহ যে ছোট মানুষ ছিলেন তিনিও গিয়েছিলেন, তিনি, তার মা, তার বাবা, তারপরে তার খালামণি, তার খালু, এরকম, তারপর তার নানু, এরকম প্রায় 7-8 জন আত্মীয় স্বজন মিলে ওই বাড়িতে যান। যাওয়ার পর তারা ঘরের মধ্যে বসেন এবং ঘরের মধ্যে বসার পর ওই যে সবুর কবিরাজ উনি সবাইকে আল্লাহ আল্লাহ জিকির করতে বললেন এবং বলেন যে এই অবস্থাতেই তার সেই জিন এখানে হাজির হবে। জিকির যখন করা হচ্ছিল তখন সাইম আল্লাহজি তো উনি তো ছোট মানুষ ছিলেন, তখনই উনি বুঝতে পারছিলেন, মনে হচ্ছিল আশেপাশে প্রচন্ড জোরে ঝড় হচ্ছে ওই বাড়ির আশেপাশে। ঝড় হচ্ছে এবং এর একটু পরপরই মনে হচ্ছিল ঘরের মধ্যে যে কাচের একটি শোকেস আছে এবং শোকেসের মধ্যে আরো কিছু কাচের আলবাটি বা এই টাইপের জিনিস ছিল, মনে হচ্ছে সেগুলো চুরমার করে কেউ ভেঙে ফেলছে। উনি খুব ভয় পাচ্ছিলেন যে কি হবে। কিছু সময় পর হঠাৎ এই কাচের যে চুরমার শব্দ সেটিও থেমে যায় এবং হঠাৎ একটি শব্দ ভেসে ওঠে, আসসালামু আলাইকুম। মানে ওই জিন হাজির হয়ে সবাইকে সালাম, এবং এরপরে জিজ্ঞেস করে যে তোমাদের কি সমস্যা বলো। তখন সাইমাল রাজির যিনি নানু, ইনি ওই জিনের কাছে সব বিষয় খুলে বলেন। তো জিন কিছুক্ষণ চুপ থাকার পরে বলেন যে আসলে যেই বাড়িতে এরা রয়েছে এখানে যে ওয়াশরুমটা রয়েছে এই ওয়াশরুমের মধ্যে খুবই শক্তিশালী একটি জিন রয়েছে, যে এই ঘরের মধ্যে যারা থাকবে তার ক্ষতি করতে চায়, এবং এই যা ঘটছে এগুলো সব ওই জিনেরই, দুষ্টু জিনেরই কাজ। কিন্তু সে এতটা শক্তিশালী যে আমার পক্ষে সম্ভব নয় তাকে সেখান থেকে সরিয়ে ফেলা। আমি এখান থেকে চলে যাওয়ার পর আপনারা এই ঘরের মধ্যে 4টি কাগজ দেখতে পাবেন, কিন্তু এই 4টি কাগজ ভাঁজ করা আছে, কেউ এটা খুলবেন না। এটি 4টা তাবিজে ভরে ওই ঘরে রেখে দেবেন, আশা করি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। কিন্তু এটি একটি মানে টেম্পোরারি একটা সমাধান, কোনো স্থায়ী সমাধান নয়। স্থায়ী সমাধানটা হচ্ছে ওই ঘর থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে যেতে হবে, মানে অন্য বাসায় চলে যেতে হবে, কারণ ওই জিনটা খুবই শক্তিশালী, তার সঙ্গে পেরে ওঠা অনেক কঠিন। সত্যি যখন ওই জিনটি ঘর থেকে চলে যায়, ঘরের লাইট জ্বালানো হয়, কারণ ঘরটি তখন অন্ধকার ছিল, লাইট জ্বালানো হয়। লাইট জ্বালানোর পরে ঘরের মধ্যে 4টি ভাঁজ করা কাগজ পাওয়া যায়, যেহেতু খোলা নিষেধ ছিল এই জন্য তারা এটা খোলে না। সাইম আল্লাজির মা 4টা তাবিজের মধ্যে এই 4টা কাগজ পরে ঘরের চারদিকে উনি টানিয়ে দেন। কিছুদিন সমস্যা হয় না, এরপর আবার মনে হচ্ছিল কিছু সমস্যা হচ্ছে, কিন্তু এর মধ্যেই তারা একটা নতুন বাড়ি ঠিক করে যেখানে তারা চলে যাবেন। তো যখন তারা চলে যাবেন, সব মালপত্র নেওয়া শেষ, তখন সাইম আল্লাজির মা চিন্তা করছে যে আসলে সব তো মালপত্র নেওয়া হয়ে গেছে, এই যে তাবিজ 4টি ঝুলিয়ে রেখেছি তো খোলা নিষেধ ছিল, এখন তো চলেই যাচ্ছে, এখন খুলে দেখি তো আসলে ওর মধ্যে কি লেখা ছিল বা কি আছে। তখন কৌতূহলী হয়ে যখন ওই তাবিজের মানে মুখ থেকে মোম সরান, অদ্ভুত ব্যাপার দেখে যে এই তাবিজের উপরের অংশ ঠিকই ছিল, দেখে বোঝার উপায় নাই যে ভেতরে কিছুই নেই। তার মানে হচ্ছে তাবিজের ভেতর থেকে ওই যে কাগজ, ওই কাগজ
সরিয়ে ফেলেছে সেই দুষ্টু জিন। 4টা তাবিজেই একই রকম, 4টা তাবিজের মধ্যে কিচ্ছু নেই, সব সরিয়ে ফেলেছে। এই ঘটনাটি যখন সাইমন লাজির মা তার নানুকে জানান, তার নানু আবার সেই সবুর কবিরাজের কাছে যান। সবুর কবিরাজ তার জিন হাজির করেন এবং জিন তখন বলে, আমি তো বলেইছিলাম যে অনেক শক্তিশালী, আমার থেকেও শক্তিশালী, ওর উপরে কাজ করা খুব কঠিন, তাই তো একটা টেম্পোরারি সমাধান দিয়েছিলাম, মানে অস্থায়ী সমাধান। তোমরা দ্রুত বাসা চেঞ্জ করো, এছাড়া আর কোনো উপায় নেই। ওনারা বাসা চেঞ্জ করে একটি নতুন ঠিকানায় ওঠেন, নতুন বাড়িতে ওঠেন। এই বাড়িতে ওঠার পর অদ্ভুত আরেকটি সমস্যা ওনারা ফেস করতে থাকে। ওই বাড়িতে একটি ঢেকি ছিল। গভীর রাত্রে কে যেন ওই ঢেকির উপর পা দিয়ে ধান বাঁধত। ঢেকির কচকচ শব্দ হতো, কিছু সময় হতো, তারপর থেমে যেত। তারা যখন উঠে দেখতে যেত যে ঢেকিতে কে পা দিয়ে ঢেকিটা চালাচ্ছে, গিয়ে দেখতো যে না, ঢেকি ঢেকির মতোই আছে, কোনো শব্দ নেই। তাহলে কে এই ঢেকিটি চালায়? যখন এই সমস্যাটা ওই বাড়িতে ওনারা ফেস করা শুরু করলেন, তখন সেখান থেকেও তারা চলে যান। কিন্তু ইতোমধ্যে তারা নিজেদের একটি বাড়ি তৈরি করে ফেলেছেন, সেইখানে তারা উঠে যান। সবুর কবিরাজের সাথে থাকা ওই জিন সাইমন লাজির মাকে বলেছিল যে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকো, তাহলে ওই দুষ্টু জিন আর কখনো তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সাইমন লাজির মা 5 ওয়াক্ত নামাজ শুরু করেন, এখন পর্যন্ত তিনি সেটা কন্টিনিউ করছেন। এবং সাইমন লাজি আমাকে বলেছেন যে এরপর থেকে আজ অবধি আর কোনো সমস্যা তার মায়ের সঙ্গে হয়নি। সাইমন রাজি আমাকে এটাও বলেছে যে ওই যেই বাড়িতে তারা একসময় থাকতেন, এখনো সেই বাড়িতে মানুষ থাকে, কিন্তু তাদের সঙ্গে কোনো ঘটনা ঘটছে কিনা এই বিষয়ে সাইমন রাজি কোনো তথ্য নিতে পারেননি। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আমরা যখন কোনো বাড়িতে থাকতে যাই বা কোথাও যখন ভাড়া নিতে যাই, আবার কখনো কখনো এমন হয় কোনো আবাসিক হোটেলে আমরা উঠি, অনেক সময় সেখানেও কিন্তু ভয়ানক ঘটনা হতে পারে। এই ঘটনার সাথে আমি নিজে আরেকটি আমার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। ঘটনাটি 2016 সালের ঘটনা। আমি ময়মনসিংহ গিয়েছিলাম। ময়মনসিংহ বিদ্যাময়ী একটি স্কুল রয়েছে, এই স্কুলের অপোজিট পাশে একটি মার্কেট রয়েছে, সেখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানে আমি ক্লাস নিতে গিয়েছিলাম। সময়টা ছিল বর্ষাকাল, আমার ঠিক এক্সাক্ট মাসের নামটি মনে নাই। তো আমি যখন ওখানে কথা ছিল 2 দিন থাকতে হবে, এবং ওইখানে আমার থাকার জন্য সুন্দর একটি ব্যবস্থা ছিল, রুম ছিল টিচারদের থাকার। তো আমি রাত্রে যখন শুয়ে আছি, রাত তখন প্রায় 2টো বাজে, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমার স্পষ্ট মনে হচ্ছে। আমার আধা ঘুম আধা জাগ্রত, এরকম মানে আধো ঘুম আধো জাগ্রত অবস্থা। হঠাৎ আমার মনে হলো আমার পাশে আরেকটি বালিশ ছিল, মানে টোটাল 2টো বালিশ ছিল। 2টো বালিশের একটি বালিশ কেউ আমার মুখের উপর চেপে ধরে। আমি ছটফট করতে থাকি। আমি বুঝতে পারি হয়তোবা এখনই আমার জীবন শেষ হতে চলছে, কিন্তু ওই অবস্থাতেও আমি আয়াতুল কুরসি পড়তে থাকি।
মুখের উপর এত জোরে এই বালিশ চাপ দিয়েছে, আমার নিঃশ্বাস তো বন্ধ হয়ে গেছে স্বাভাবিকভাবে, বুঝতে পারছি, এবং আমি মারা যাব এটাও আমি নিশ্চিত হয়ে গিয়েছি। কিন্তু ওই অবস্থাতে আমি আয়াতুল কুরসি পড়ছি, ওই চরম অবস্থাতে। যখন আয়াতুল কুরসি অর্ধেক হয়ে গেছে তখন আমার মনে হলো মুখের উপর বালিশের এই চাপটা হালকা হয়ে আসলো এবং আস্তে করে আমার মাথার উপর থেকে সেই বালিশটি সরে গেল। আমি লাফ দিয়ে উঠে বসলাম, লাইট জ্বালালাম, আমি কাউকে পেলাম। সারাটা রাত আমি লাইট জ্বালিয়ে বসেছিলাম। পরের দিন সকালে আমি ওই প্রতিষ্ঠানের যিনি প্রধান ছিলেন তাকে জিজ্ঞেস করলাম যে, আচ্ছা, আপনার এই রুমে কি কোনো সমস্যা আছে? তখন উনি তো স্বীকারই করেন। আমি বললাম যে আমার সাথে এই ঘটনা ঘটেছে। তখন উনি বলেন, না, এটা স্যার আপনার মনের ভুল। কিন্তু কোনটা মনের ভুল আর কোনটা বোবায় ধরা বা কোনটার কি সমস্যা সেটা নিশ্চয়ই আমাকে নতুন করে ব্যাখ্যা করতে হবে না। আমি তাকে বুঝিয়ে বললাম যে আপনার এখানে কোনো সমস্যা আছে। তখন উনি আমাকে রিকোয়েস্ট করলেন যে প্লিজ আপনি অন্য কোনো টিচারদেরকে এই বিষয়টি বলবেন না, তাহলে ওনারা আসবেন না। তখন আমি তাকে বললাম আমি অবশ্যই বলবো। এই কারণে বলবো কারণ অন্য কেউ এখানে এসে বিপদে পড়ুক এটা আমি চাই। আমি আমার এক সিনিয়র টিচারকে এই বিষয়টি যখন বললাম তখন উল্টো উনি আমাকে যে বিষয়টি বললেন সেটা শুনে আমি নিজেই রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। উনিও ওই জায়গাতে এসেছিলেন ক্লাস নেয়ার জন্য। ওনার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে সেটি আরো মারাত্মক ছিল। সেটি হলো উনি এসেছিলেন শীতকালে। শীতকালে উনি যখন কম্বল গায়ে শুয়েছিলেন, গভীর ঘুমে উনি মগ্ন ছিলেন, হঠাৎ ওনার মনে হলো ওনার পিঠে কেউ প্রচন্ড জোরে একটি লাথি দিয়ে বিছানার উপর থেকে ফেলে দিয়েছে এবং উনি নড়তে পারছেন না। উনি খেয়াল করলেন ডিম লাইটের আলোতে যে উনি আসলে স্বাভাবিক অবস্থাতে নেই। কারণ হলো ওনাকে এই পুরো কম্বলের মধ্যে পেঁচিয়েছে, কম্বল দিয়ে তাকে পেঁচিয়েছে। ওনার মানে নড়ার আর শক্তি নাই, উনি কম্বলের ভেতরে। ঠিক যেমন রুটি গোল করে, আমরা অনেক সময় রুটির মধ্যে আলু ভাজি বা ডিম ভাজি দিয়ে গোল করে পেঁচিয়ে ফেলি, ঠিক এমন ভাবে ওনাকে কম্বলের মধ্যে পেঁচিয়েছে, পেঁচিয়ে ফেলে দিয়েছে বিছানার উপর। উনি অনেক কষ্টে সেখান থেকে বের হন, লাইট জ্বালান। উনিও সারা রাত ঘুমহীন অবস্থায় পরবর্তী পুরো রাত পার করেছেন।